সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টকশোতে বলেছেন, সারা দেশে তরুণরা এনসিপির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন এনসিপির বসন্ত চলছে, এমনকি দলটিতে যোগদানের জোয়ার চলছে। তো সেই জোয়ারে আমরা দেখলাম ঢাকায় ৩,০০০-এর মতো যোগ দিয়েছে দলটিতে, চট্টগ্রামে ৭০০ জন, রাজশাহীতে ৫০০ জন দলটিতে যোগ দিয়েছেন। কিন্তু আপনি যদি গত এক মাসে দলটি থেকে পদত্যাগের তালিকা দেখেন, সেটাও বেশ লম্বা। সর্বশেষ একজন গুরুত্বপূর্ণ নেতা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতা দলটি থেকে পদত্যাগ করেছেন। এনসিপি দলে যারা যোগ দিচ্ছেন তাদেরকে নিয়ে খুবই উল্লাসিত হলেও যারা চলে যাচ্ছেন তাদেরকে নিয়ে কি ভাবছেন সেটাই এখন দেখার বিষয়। এনসিপি বলছে দলটি বড় দলে রূপান্তরিত হবে এবং তরুণদেরকে নিয়েই এটি একটি বড় দলে পরিণত হবে। কিন্তু এনসিপিতে যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন, আসছেন যারা, তাদের চেয়ে আমি দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ হলেন যারা চলে যাচ্ছেন। কিন্তু এনসিপি এই পদত্যাগ কোনোভাবেই ঠেকাতে পারছে না। কেন এনসিপিতে প্রতিদিনই এরকম পদত্যাগের ঘটনা ঘটছে? কেন প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে শুরু করে এনসিপির গুরুত্বপূর্ণ নেতানেত্রীরা এই দলটি ত্যাগ করছেন, সেসব নিয়ে আলাপ করব। আমরা যদি দেখি এনসিপিতে গত বেশ কিছুদিন ধরে তারা বেশ কিছু যোগদান অনুষ্ঠান আয়োজন করেছে। ঢাকায় আয়োজন করেছে, চট্টগ্রামে করেছে, তারপরে হচ্ছে রাজশাহীতে সর্বশেষ করেছে। রাজশাহীতে যে ৫০০ জন যোগ দিয়েছে, এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার পরিষদ, তারপরে আপনার সাবেক ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন। আমি তাদের ছবি দেখেছি, আমার কাছে দেখে মনে হয়নি, আমি আন্ডারএস্টিমেট করতেছি না তাদেরকে, তবে আমার কাছে দেখে মনে হয়নি এই একটা যারা ৫০০ জন যোগ দিয়েছেন, এই ৫০০ জন আরও ৫০০ জনকে এই দলে আনতে পারবে, এটা আমার কাছে মনে হয়নি। যদি এনসিপি বলছে বিএনপি, গণ অধিকার, ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মী সবাই, কিন্তু এরা কেউই আমার কাছে মনে হয়নি যে গুরুত্বপূর্ণ ছিল বিএনপির জন্য, গণ অধিকার কিংবা হচ্ছে ছাত্র শিবিরের জন্য। তো সেই লোকগুলো এখানে এসে যে এনসিপিতে খুব ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে, সেটা আমি মনে করি না। তার চেয়ে বরং ঢাকা মহানগর থেকে যিনি পদত্যাগ করেছেন, ঢাকা মহানগর উত্তরার সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম, এনসিপির একটা ঢাকা মহানগরের একটা উইংয়ের সদস্য সচিব, তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা দেখলাম এনসিপি তাকে ধরে রাখার কিংবা হচ্ছে এই দলটিতে সেরকম স্পেস তৈরি করছে না, যে হচ্ছে তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য বলেন, তাদের গুরুত্বপূর্ণ নেতা বলেন, তারা যে দলে থাকবে সেই স্পেস এই দলের নেই। যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে নেতারা পদত্যাগ করবেন, নেতারা চলে যাবেন, আবার আসবেন, এই সিস্টেম থাকা ভালো। কিন্তু যেখানে এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা পদত্যাগ করছেন, সেখানে আরও হাজার খানেক, আরও ১০,০০০, ২০,০০০ আসলেও কি এনসিপির জন্য এটা খুব গুরুত্ব বহন করে? এই যে একটা উদাহরণ দিই, ধরেন এই যে তাসনিম জারা, ধরেন আগামী ১০ দিনে এনসিপিতে ১০,০০০ মানুষ যোগ দিল, কিন্তু একজন তাসনিম জারা এই দলটি থেকে চলে গেছেন। বরঞ্চ আমি মনে করি ওই ১০,০০০ জনকে আনাচ্ছে যে কোনো মূল্যে তাসনিম জারাকে আনাটাই এই এনসিপির জন্য বেশি শ্রেয়। কেননা এই তাসনিম জারাকে দেখে অন্তত আরও কয়েক লাখ মানুষ এই দলটির প্রতি আকৃষ্ট হবেন এবং দলে যোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনি ভুইফোর্ড বা হচ্ছে যেন তেন বা অন্য দলে পাত্তা না পাওয়া এরকম যদি ৫০০ জনকে ঢুকান, তারা আসলে আপনার দলে কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে না। এই যে যিনি চলে গেলেন সর্দার আমিরুল ইসলাম, তিনি স্পষ্টত অভিযোগ করে গেছেন যে এনসিপির যে ডানপন্থার যে উত্থান ঘটছে, সেই উত্থানের জন্য দায়ী করে তিনি দলটি ছাড়লেন। এই লোকটি একসময় ছাত্র দল করত। আপনি হয়তো বলতে পারেন যে ছাত্র দল করা লোক এনসিপিতে আসছে, সে তো তার আগের জায়গায় ফিরে যাবে। আগের জায়গায় ফিরে যাবে না, সে আর কখনো বিএনপিতে ফিরতে পারবে না বা ছাত্র দলে ফিরতে পারবে না। কেননা সে ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। সেই সময় ২০১৮ নির্বাচনের আগে, সেই সময় ছাত্রদল তাকে বহিষ্কার করে। এরপরে তিনি আর দলে ঢুকতে পারেননি। এরপরে তিনি এনসিপিতে যোগ দিলেন, এনসিপির সঙ্গে রাজনীতি করা শুরু করলেন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হলেন। তিনি এনসিপি হয়েই কাজ করছিলেন এবং তিনি জানেন তিনি এনসিপি থেকে বেরোয় গেলে তিনি ছাত্র দলে আর পদ পাবেন না। কিন্তু তিনি যখন দেখতে পাচ্ছেন এনসিপির মধ্যে ডানপন্থার উত্থান হচ্ছে, এনসিপি একটা ডানপন্থী দল বা কয়েকটি ডানপন্থী দলের সঙ্গে যে জোট করেছে শুধু তা নয়, দলের ভেতরেই ডানপন্থার উত্থান ঘটছে, তিনি স্পষ্টত এই অভিযোগ করেছেন। তাহলে এনসিপি যে আহ্বায়ক, তিনি সর্বশেষ ডিডব্লিউ এর একটি টকশোতে বলছেন যে এনসিপি একটা মধ্যপন্থী উদারপন্থী দল, সেই দলের মধ্যে ডানপন্থার উত্থান ঘটছে এবং সেটা একটি দলের শুরুতেই, মাত্র
এক বছরের একটু বেশি সময় পার করেছে দলটি, এরই মধ্যেই দলটিতে ডানপন্থার উত্থান ঘটছে। আমরা যদিও দেখি কিছুদিন আগে এনসিপি আপ বাংলাদেশের তারপরে হচ্ছে এক্স শিবির অনেক নেতাকে জয়েন করাইছে, তারপরেই দেখলাম যে অনেকেই বলা বলি করছেন এখানে ডানপন্থার উত্থান ঘটছে এবং এনসিপি অনেকটা ছাত্র শিবির ঘেঁষা হয়ে গেছে এবং জামাতকে বেশি আপহোল্ড করা শুরু করেছে, এরকম অভিযোগ অনেকেই তুলেছেন। এখন এনসিপির ডানপন্থার উত্থান ঘটছে এনসিপির মধ্যে, সেই অভিযোগ জানিয়ে তাদের মহানগরের একটা গুরুত্বপূর্ণ ইউনিটের গুরুত্বপূর্ণ একজন নেতা অর্থাৎ দ্বিতীয় একজন নেতা পদত্যাগ করলেন। এনসিপি থেকে রাঙ্গামাটি জেলার 87 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন, 87 জন। এর মধ্যে 50 জন গিয়ে বিএনপিতে যোগ দিলেন, 35 জন গণসংহতি আন্দোলনে যোগ দিলেন, অর্থাৎ জোনায়েদ সাকির যে দল সেই দলে যোগ দিলেন। কেন তারা এনসিপি ছেড়ে দিলেন? এনসিপির রাঙ্গামাটির সংগঠকই ছিলেন এরা, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক নেতা ছিলেন, আপনার বিপিন চাকমা, তারপরে হচ্ছে আপনার আরও বেশ কয়েকজন, আমার এখন নাম মনে পড়তেছে না। এই লোকগুলা দল ছেড়ে দিলেন, 87 জন নেতা চলে গেলেন, উজ্জ্বল চাকমা আরেকজনের নাম। এরা সবাই এনসিপি ছেড়ে দিলেন, গিয়া কেউ বিএনপিতে ঢুকলেন, কেউ গণসংহতি আন্দোলনে ঢুকলেন। একসঙ্গে এনসিপির 87 জন নেতা পদত্যাগ করার যে কারণ, এনসিপিকে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছে এবং পার্বত্য অঞ্চলে এনসিপির রাজনীতি এস্টাবলিশ করার ক্ষেত্রে এই লোকগুলো খুবই ভালো ভূমিকা পালন করতে পারত। এনসিপি কখনো বোঝার চেষ্টা করেছে কিংবা সেখানে গিয়ে তাদের মান অভিমান ভাঙানো কিংবা তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করেছে? আমি দেখিনি অন্তত। তারা অভিযোগ করেছে যে সংগঠনের আদর্শিক বিচ্যুতি ঘটেছে। এনসিপি যে আদর্শ নিয়ে, যে আদর্শের কথা বলে এই দলটির সামনে এনেছে, এখনও তারা সেভাবে কোনো আদর্শের কথা বা সেভাবে কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পারেনি। তবে তাদের নেতারা মুখে বলে থাকেন তারা মধ্যমপন্থী উদারপন্থী দল, তা আমরা সেটাই বিশ্বাস করলাম। কিন্তু তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে জোট গঠনের যে প্রক্রিয়া এবং তাদের যাদের সঙ্গে চলাফেরা এবং তাদের দলে নতুন করে যাদেরকে আনা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে এনসিপির মধ্যে ডানপন্থা এক্সিস্ট করতেছে এবং এনসিপির ডানপন্থা ঘেঁষা হয়ে গেছে। আমার এতে কোনো অসুবিধা নেই। এনসিপি চাইলে ইসলামী নাম দিয়েও, এনসিপি ইসলামী দল এরকম নাম দিয়েও এনসিপি রাজনীতি করতে পারে, কিন্তু সেটা বলে কয়ে করতে হবে। কিন্তু আপনি মধ্যমপন্থী বলে আপনি ডানপন্থা ঘেঁষা রাজনীতি করবেন আর আপনি এক্সপেক্ট করবেন আপনি যাদেরকে নিয়ে রাজনীতি করছেন তারা আপনার দলের থেকে যাবে, এটা কিন্তু হবে না। ঠিক 87 জন নেতা রাঙ্গামাটি জেলা কমিটির বিভিন্ন ইউনিটের 87 জন নেতা পদত্যাগ করেছেন এবং তারা বলছেন যে এনসিপির আদর্শিক বিচ্যুতি ঘটেছে এবং তারা যে জোট গঠন করেছে এই জোট গঠনের প্রতিবাদ তারা জানিয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের পরেও তারা জোট না ছাড়ার কারণে এই দলটি থেকে তারা শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। এই তো গেল দুইটা ঘটনা, ঢাকা মহানগরের একজন গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ, তারপরে রাঙ্গামাটি কমিটির। চট্টগ্রামে এনসিপি একটা কমিটি দিয়েছে, এই কমিটি দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে 22 জন নেতা পদত্যাগ করেছেন এবং যারা পদত্যাগ করছেন তারা দাবি করছেন যে টাকা দিয়ে পকেট কমিটি করা হয়েছে। এনসিপির মতো একটা দল এরকম অভিযোগ উঠবে কেন? এই অভিযোগ উঠবে বিএনপির বিরুদ্ধে, এই অভিযোগ উঠবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা এভাবেই কমিটি করে। কিন্তু এনসিপি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, যারা নতুন ধরনের রাজনীতি করার চেষ্টা করছে, যারা ইয়াংদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, সেখানে দুর্নীতি, পকেট কমিটি এইসব কথা উঠবেই বা কেন? কিংবা সেখানে ত্যাগীরা কেন মূল্যায়ন পাবে না? যারা পদত্যাগ করেছেন এদের অনেকেই এনসিপির যে আগে যে নাগরিক কমিটি ছিল এটার সঙ্গে যুক্ত ছিল, তারপরে এনসিপির পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এদের অনেকেই এনসিপিতে ভালো মূল্যায়ন না পাওয়ার কারণে তারা চট্টগ্রাম মহানগর কমিটি থেকে পদত্যাগ করলেন এবং অনেকেই অভিযোগ করলেন এখানে এনসিপি চট্টগ্রামে যে কমিটিটা দিয়েছে সেটা অনেকটাই মঞ্জুরুল আলমকে আকৃষ্ট করার জন্য কমিটিটা দিয়েছে, এরকম কেউ কেউ অভিযোগ করছেন। যদি আমি এটার খুব একটা ভালো এটা নিয়ে যাচাই বাছাই করিনি, কিন্তু এনসিপি এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন আসি এনসিপিতে যারা যোগ দিয়েছেন। আমি বললাম যে রাজশাহীতে যারা যোগ দিয়েছেন তাদের চেহারা দেখা বা তাদের আমি সেখানকার লোকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি, এদের দিয়ে আসলে ওইখানে এনসিপি দেখা গেল কিছু সংখ্যা বাড়লো বা তাদের মধ্যে একটা আন্দোলন বা একটা মিছিল মিটিং ডাক দিলে হয়তো এখান থেকে কিছু মানুষ আসবে, যে 500 জন যোগ দিয়েছেন হয়তো এনসিপি সংখ্যা দেখাইতে পারবে, এর বাইরে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবে না। চট্টগ্রামে যারা যোগ দিয়েছেন এর মধ্যে নাকি একজন ডক্টর ইউনূসের পরিবারের একজন সদস্য আছেন, তিনি কীভাবে এনসিপিতে কী ইম্প্যাক্ট রাখবেন সেটা আমি জানি না। ঢাকায় যারা যোগ দিয়েছেন এর মধ্যে
শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসাক সরকার, এই ছাড়া আমি খুব আহামরি কাউকে দেখি না। এর মধ্যে মহিউদ্দিন রনি ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর কাফি ছিলেন, এদেরকে মোটামুটি উল্লেখযোগ্য বলা যায়। কিন্তু তারা কি রাজনীতিক? ইসাক সরকার ছাড়া আর কেউ কি রাজনীতিক? এনসিপি রাজনীতিককে আকৃষ্ট করতে পারতেছে না, কন্টেন্ট ক্রিয়েটর অমুক তমুককে আকৃষ্ট করতে পারতেছে, বা কেউ কেউ আগেই এনসিপি ঘেঁষা ছিল তারা আসতেছেন। কিন্তু এনসিপি থেকে যারা চলে গেছেন, আমি মনে করি এনসিপিতে যারা যোগ দিচ্ছেন তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এনসিপি থেকে যারা চলে গেছেন, যেমন তাসনিম জারা, তাজনুবা জামিন, মীর আরশাদুল ইসলাম যিনি এখন বিএনপিতে যোগ দিয়েছেন, কিংবা ওই রাঙ্গামাটি জেলা কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, চট্টগ্রাম মহানগর কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা, ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য সচিব যিনি পদত্যাগ করেছেন তিনি, আমি মনে করি যে এনসিপির জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা। তো জোয়ার একদিকে চলছে, আরেকদিকেও জোয়ার চলছে। একদিকে যোগদানের জোয়ার চলছে, আরেকদিকে পদত্যাগের জোয়ার চলছে। এই দিয়ে এনসিপির রাজনীতি কতটুকু যাবে এবং এনসিপির নেতারা কেন এগুলো নিয়ে কাজ করছে না, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। কেন এনসিপির নেতারা এত কিছু বোঝেন, তারা এত ভালো ভালো রাজনৈতিক কথাবার্তা বলেন, কেন এগুলো নিয়ে চেষ্টা করছেন না? কেন তারা তাদের নেতাকর্মীদেরকে দলে আটকে রাখতে পারছেন না? কেন প্রতিদিনই পদত্যাগের ঘটনা ঘটছে? এটা খুবই খুবই এই দলটি বড় হওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।